আজ ৫ বছর পর প্রবাস থেকে আমার স্বামী দেশে ফিরেছে। বাসার সবাই অনেক খুশি থাকলেও আমি কোনো মতেই খুশি হতে পারিনি। আমি কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই জানতে পারবেন। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে, আমাকে খুলে বলো। আমি বললাম, তেমন কিছু হয় নাই, তুমি একটু রেস্ট নাও, আমি একটু পরে আসছি। যখন আমার হাজবেন্ডের জন্য এক গ্লাস পানি নিয়ে যাচ্ছিলাম তখন আমি একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলাম। আমার পায়ে অনেক ব্যথা ছিল। আমার খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাটা আমার হাজবেন্ড একটু লক্ষ্য করে। সে আমাকে ডেকে বলে, তোমার পায়ে কি হয়েছে? আমি বললাম, তেমন কিছু হয় নাই, পড়ে গিয়ে একটু ব্যথা পাইছি। আমার হাজবেন্ড বলে, ঠিক আছে, আমি অনেক ক্লান্ত, এখন একটু ঘুমাবো, ঘুম থেকে উঠে তোমাকে নিয়ে ঘুরতে বের হবো। এটা বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। ঠিক বিকেল ৩টার দিকে ঘুম থেকে উঠেই আমার স্বামী আমাকে বলে, তুমি একটা নীল রঙের শাড়ি পরো, সাথে সুন্দর সুন্দর গহনাও পরো। স্বামীর কথা শুনে আমি একটু হেসে বলে উঠলাম, আমি এগুলো কোথায় পাবো বলো? আমার তো হাতে গোনা ২-১টা শাড়ি আর ২-একটা 3 পিস আছে। ভালো ভালো গহনা এগুলো আমার কিছুই নেই। আর যে 3 পিসগুলো আমি সবসময় বাসায় পরি সেগুলোই, বাইরে যাওয়ার মতো কোনো ড্রেস আমার নাই। আমার স্বামী আমার কথা শুনে একটু চেঁচিয়ে রেগে উঠল, বলল, মজা করো না তো আমার সাথে। আমিও উত্তর দিলাম, কেন তোমার সাথে আমি মজা করতে যাব? আমি যেটা বলেছি এটাই সত্যি। তখন আমার স্বামী বলে উঠল, আমি তো ৩-৪ মাস পর পর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাতাম। তোমার হাত খরচের জন্য এক্সট্রা আমি প্রতি মাসে ৫,০০০ টাকা দিয়েছি মায়ের কাছে। যেহেতু আমি থাকি না, তোমার মনে কিছু হলে যেন তুমি সেটা ইচ্ছা অনুযায়ী কিনতে পারো। এছাড়া গত ২ মাস আগে আমার মায়ের কাছে তোমার জন্য আমি ২ লক্ষ টাকা পাঠিয়েছি তোমার একটা মোটা হার বানানোর জন্য। সেসব কিছু কোথায় গেল? তখন একটু বিরক্ত হয়েই বলে উঠলাম, এসব আমার কিছুই নেই, আমি তোমার সাথে এখন বাইরে যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, ফোন দিলে তো ঠিকই বলতা আমার সবই আছে, কিন্তু এখন সেগুলো বলছো কিছুই নেই। এতক্ষণ আমি আমার স্বামীর সাথে চেঁচিয়ে গলা জোরে করে কথা বললেও শেষ পর্যন্ত আমি কেঁদে ফেলি। তখন আমার স্বামীকে বললাম, তোমার মা আমাকে এসবের কিছুই দেয়নি। পাশের রুমে তোমার মা আছে, বোন আছে, আমার কথা বিশ্বাস না হলে তোমার মাকে ডেকে কথাগুলো জানতে পারো। আমার কথা অনুযায়ী আমার স্বামী তার মাকে একটা ডাক দিল। শোনার সাথে সাথে তার মা এসে হাজির হয়ে গেল। সে এসেই বলা শুরু করে দিল, কিরে বাবা, এত ডাকাডাকি করছিস, তুই না ঘুমে এসেছিলি? তোর বউকে আবার তোর সাথে কোনো ঝামেলা তৈরি করলো নাকি? আমাকে বল, কি হয়েছে? আমার স্বামী তখন বলে উঠল, মা, এতদিন যে আমি তোমার কাছে ওর জন্য পছন্দের শাড়ি পাঠিয়েছি, গহনা পাঠিয়েছি, গহনা কেনার টাকা পাঠিয়েছি, ও বলছে ওর কিছুই নেই, এগুলো সব কোথায় আছে? আজকে আমি এতদিন পরে বাসায় এসেছি, এসে দেখি ওর গায়ে একটা ছেঁড়া জামা, পুরাতন একটা জামা। কেন মা, ওর ভালো ড্রেসগুলো কোথায়? মুহূর্তেই আমার শাশুড়ি একেবারে চুপ হয়ে গেল, আর মুখ থেকে আর একটাও কথা বের হচ্ছে না। আমার স্বামী বারবার বলতে লাগলো, কি ব্যাপার মা, চুপ করে আছো কেন, উত্তর দাও। তখন এক পর্যায়ে আমি বলে উঠলাম, তোমার মা আর কি বলবে, আমি বলছি তুমি শোনো। তুমি বিদেশে চলে যাওয়ার পরে তোমার বোন আর মা আমাকে অনেক কষ্ট দিয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমার কাজে যদি কখনো কোথাও একটু ভুল হতো, কখনো তোমার মা, কখনো তোমার বোন আমার গায়ে হাত তুলতো। আর বাকি রইল আমার গহনা আর শাড়ির কথা। আমার গহনা কেনার জন্য তুমি যে ২ লক্ষ টাকা পাঠিয়েছো, তোমার বোন সেই টাকা দিয়ে আইফোন কিনেছে। পারলে তোমার বোনকে জিজ্ঞাসা করো, তোমার বোন তো এখানেই দাঁড়িয়ে আছে। এই যে বছরে ঈদ আসতো, ঈদ আসলে বাসা বাড়িতে মহিলারা যে কাপড়গুলো নিয়ে আসে, ওখান থেকে যে কোনো একটা আমাকে কিনে দিত। কখনো ভালো জামা আমাকে কিনে দেয়নি তোমার মা। ওরা সব সময় আমাকে বলতো, আমার ভাই ইনকাম করতেছে, আমার ছেলে ইনকাম করতেছে, আমরা খাবো সেই ইনকামের টাকা। আমি নাকি বাইরের মেয়ে, আমি অন্য বাড়ির মেয়ে, আমি কেন তাদের ছেলের ইনকাম খেতে যাব? তাই তারা আমাকে কোনো ভালো কিছু দিত না। আর তুমি জানতে চাইছিলে না আমার পায়ে কেন আমি খুঁড়িয়ে হাঁটছি, কিভাবে আমার পায়ে ব্যথা পেয়েছি? তাহলে শোন, পরশু দিনের রান্নাটা আমার হাতে তেমন একটা স্বাদ হয়নি, লবণ কম হয়েছিল, আর তাই তোমার মা গরম তরকারি সহ আমার পায়ে ঢেলে দিয়েছিল। আমার হাত পা পুড়ে গেলে নাকি আমি রান্নাটা ভালোভাবে শিখতে পারবো। আর তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে ঠিকমতো কথা বলি না সময় নিয়ে? তোমার মা আর বোন আমাকে ঠিকভাবে কথা পর্যন্ত বলতে দিত না তোমার সাথে। তুমি যখনই ফোন দিতে 2জন গার্ডের মতো আমার 2 পাশে দাঁড়িয়ে থাকতো। মন খুলে তোমার সাথে একটা কথা পর্যন্ত আমি বলতে পারতাম না। আর যেহেতু তুমি বাইরে থাকো, তাই এখানকার সমস্যার কথা আমি তোমাকে বলে অযথা টেনশন বাড়াতে চাইনি। আর বললেও তুমি হয়তো বা বিশ্বাস করতে না। আমি চেয়েছিলাম তুমি সামনাসামনি এসে সবটা নিজের চোখে দেখো, নিজের বুঝতে পারো। আমার সব কথা শুনে আমার স্বামী তার মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মা, ও যা বলছে সবকিছু কি সত্যি? আমার শাশুড়ি তখন কোনো উত্তরই দিতে পারে না, একেবারে চুপ হয়ে গিয়েছিল। আমার স্বামী তাদেরকে প্রশ্ন করে, আমার অনুপস্থিতিতে কেন তোমরা আমার স্ত্রীর সাথে এত খারাপ ব্যবহার করেছো, কেন তাকে কাজের মেয়ের মতো খাটিয়েছো? তখন আমার শাশুড়ি বলে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। আমার ননদও তখন ক্ষমা চেয়ে নেয়, ভাইয়া ভুল হয়েছে, ক্ষমা করে দে আমাকে। আমার স্বামী তখন প্রচন্ড রাগারাগি করতে শুরু করে। তখন আমার স্বামীকে বুঝিয়ে অনেক ঠান্ডা করি, বলি একটু শান্ত হও, আমার কপালে যেটা ছিল সেটা তো হয়েই গেছে। আমি তোমাকে একটা রিকোয়েস্ট করি কি, তুমি
আর দেশের বাইরে যেও না, দেশে থেকে যেটা করার করো, আমাকে রেখে আর তুমি প্রবাসে যেও না। আমার স্বামী আমার কথাটা রাখে এবং আমাকে বলে ঠিক আছে, আমি আর তোমাকে রেখে প্রবাসে যাব না, যা করার এখানে একসাথে থেকেই আমরা আয় রোজগার করে সংসার চালাবো। সত্যি কথা বলতে কি, যাদের স্বামী প্রবাসে থাকে তাদের না আসলে কষ্টের শেষ নাই। তারপর যদি শ্বশুরবাড়ির মানুষজন এমন হয় তাহলে তো কথাই নাই, একটা বউয়ের জীবন নিঃসন্দেহে নরকে পরিণত হয়ে যায়। যাই হোক, এই স্টোরিটি একটি আপুর জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।